প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স ল্যাবের আরও একটি নতুন লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা এসএসসি ফিজিক্সের পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের সুপার ডুপার বাম্পার হিট একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, মূল টপিকটি শুরু করার আগে আমরা একটি সিম্পল এক্সপেরিমেন্ট দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে একটি বিকার রয়েছে। আমরা এই বিকারের মধ্যে পানি নিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো আমরা এই বিকারের মধ্যে এই ছোট্ট মার্বেলটিকে ডুবাবো এবং আমরা পর্যবেক্ষণ করব কি ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, মার্বেলটিকে আমরা পানিতে ছেড়ে দিচ্ছি। ওকে, আমরা দেখলাম মার্বেলটি দ্রুত পাত্রের তলদেশে চলে গেল। আমাদের এখন উদ্দেশ্য হলো আমরা মার্বেলের থেকে একটি বড় সাইজের বলকে এই তরলের মধ্যে অর্থাৎ পানির মধ্যে ডুবাবো এবং আমরা দেখব কি ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলটিকে পানিতে ছেড়ে দিচ্ছি। আমরা বলটিকে যখন পানিতে ছাড়লাম, আমরা দেখলাম বলটি পানির তলদেশে যায় নাই, পানির উপরেই ভাসতেছে। যদি আমরা বলটিকে পানির তলদেশে রেখে আসি, তখনও আমরা দেখব যে বলটি তলদেশ থেকে দ্রুত উপরের দিকে উঠে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এরকম ঘটার কারণ কি? এরকম ঘটার কারণ হচ্ছে যখন আমরা কোনো বস্তুকে প্রবাহী পদার্থের মধ্যে অর্থাৎ তরল ও বায়বীয় পদার্থের মধ্যে ডুবাই, তখন ওই তরল বা বায়বীয় পদার্থ কর্তৃক বস্তুটি একটি লব্ধি ঊর্ধ্বমুখী বল লাভ করে, যার জন্য এরকম আমরা অনেক বস্তুকে তরলে ভাসতে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, যেমন আমরা দেখি ছোট্ট একটি লোহার টুকরাকে যদি আমরা পানির মধ্যে ছেড়ে দিই, তাহলে লোহার টুকরাটি কিন্তু পানিতে ডুবে যায়, কিন্তু একটি লোহার বড় সাইজের জাহাজকে আমরা অবলীলায় পানিতে ভাসতে দেখি। এটার কারণই হচ্ছে তরল বা বায়বীয় পদার্থ কর্তৃক লব্ধি ঊর্ধ্বমুখী বল, যাকে আমরা বলে থাকি প্লবতা বা বাউন্সি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা তরল পদার্থের এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা এই প্লবতার সংজ্ঞাটা একটু শিখি। কেমন? তাহলে আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্লবতার সংজ্ঞাটি এখানে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু খেয়াল করুন। আমরা বলছি কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে যদি আমরা আংশিক বা সম্পূর্ণ ডুবাই, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, বস্তুটাকে পুরাটা ডুবাইলেও হবে, আংশিক ডুবাইলেও হবে। আমরা যখন ডুবাই তখন আমরা দেখব বস্তুটি তরল বা বায়বীয় পদার্থের চাপের জন্য একটি ঊর্ধ্বমুখী লব্ধি বল লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ঊর্ধ্বমুখী লব্ধি বল লাভ করে, আমরা সেটাকেই বলি হচ্ছে প্লবতা। যার জন্য আমরা যখন বড় বলটিকে পানিতে ফেলেছিলাম, তখন ওই বলটির উপর পানির চাপের জন্য যে লব্ধি ঊর্ধ্বমুখী বল ছিল, সেটি আসলে বেশি ছিল বস্তুর ওজনের থেকে। এই জন্য আসলে বলটি কিন্তু ভেসেছিল। কিন্তু আমরা যখন মার্বেলটি ডুবালাম, তখন আমরা দেখলাম যে মার্বেলটিকেও কিন্তু ওই তরল পদার্থ অর্থাৎ পানি কিন্তু প্লবতা দিছে বা ঊর্ধ্বমুখী বল দিছে, কিন্তু বস্তুর ওজন অর্থাৎ ওই মার্বেলের ওজনের থেকে প্লবতার পরিমাণটা আসলে কম ছিল। এই জন্য ওই মার্বেলটি কিন্তু ডুবে আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে ঘটনা, যেটা আমরা হরহামেশাই দেখে থাকি, আমরা এটাকে বলি আসলে প্লবতা। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখন পড়ব হচ্ছে আর্কিমিডিসের নীতি। কেমন? তাহলে আর্কিমিডিসের প্রিন্সিপালটা কি, এটা আমরা একটু দেখব। আমাদের আর্কিমিডিসের প্রিন্সিপালটা হচ্ছে কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ যদি আমরা ডোবাই, তাহলে বস্তুটি কিছু পরিমাণ ওজন হারাবে বলে মনে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আবার এটা রিপিট করছি, কোনো বস্তুকে আমরা তরল বা বায়বীয় পদার্থে যদি আংশিক বা সম্পূর্ণ ডুবাই, তখন ওই বস্তুটা কিছুটা ওজন হারিয়েছে বলে মনে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটুখানি প্লবতার সাথে আর্কিমিডিসের নীতির একটু তুলনার চেষ্টা করব। এখানে আমরা যদি একটা লাইন এটা লিখি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্লবতার ক্ষেত্রে বললাম যে যখন তরল পদার্থ ভেতরে আমরা বস্তুটাকে ডুবাবো আংশিক বা সম্পূর্ণ, তখন তরল পদার্থের জন্য তরল পদার্থের দ্বারা ওই বস্তুটি একটি লব্ধি ঊর্ধ্বমুখী বল অনুভব করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আর আর্কিমিডিস সাহেব বলছেন যে যখন তুমি তরল পদার্থের মধ্যে বা বায়বীয় পদার্থের মধ্যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ ডুবাবা, তখন সে কিছুটা ওজন হারাবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে একটা লাইন একটু লিখতে পারি, সেটি হচ্ছে লব্ধি ঊর্ধ্বমুখী বল। ওকে, তো লব্ধি ঊর্ধ্বমুখী বল, এইটাকে আমরা বলতেছি আসলে প্লবতা বা লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। ওকে, এখন আমরা প্লবতার সংজ্ঞায় এই লব্ধি ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলছি, তরল কর্তৃক যে লব্ধি ঊর্ধ্বমুখী বলটা অনুভূত হয়। আর আর্কিমিডিস বলতেছে যখন আমি কোনো বস্তুকে ডুবাবো,
তখন ওই বস্তুটা কিছুটা ওজন হারাবে বলে মনে হয়। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা বলতে পারি লব্ধি ঊর্ধ্বমুখী বল আর হারানো ওজন এটা আসলে একই। ঠিক আছে, আমাদের প্লবতার সংজ্ঞায় আমরা ওইটাকে বলছি প্লবতা বা লব্ধি ঊর্ধ্বমুখী বল, আর আর্কিমিডিসের নীতিতে ওইটাকেই আমরা বলতেছি আসলে হারানো ওজন, ওইটাকে আমরা বলতেছি হারানো ওজন। কেমন? তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তুটি কিছুটা ওজন হারায়। এখন কোশ্চেন হচ্ছে বস্তুটা কতটুকু ওজন হারাবে? প্রিয় শিক্ষার্থীরা, আর্কিমিডিস সাহেব বলছেন যে এই হারানো ওজন মানে যতটুকু সে ওজন হারাবে সেটি বস্তুটি দ্বারা, মানে যে বস্তুটিকে আমরা ডুবিয়েছি তরলের মধ্যে, ওই বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তার মানে হচ্ছে আমি যখন কোনো একটা বস্তুকে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে ডুবাবো তখন ওই বস্তুটা অবশ্যই কিছুটা ওজন হারাচ্ছে বলে মনে হবে, ওজন হারায় বলে মনে হবে। কেমন? তার মানে কিছুটা ওজন হারাবে। আর কোশ্চেন হচ্ছে কতটুকু ওজন হারাবে? তখন আর্কিমিডিস বলছেন যে বস্তুটাকে যখন আমরা তরলের মধ্যে ডুবাচ্ছি তখন বস্তুটা তরলের মধ্যে জায়গা দখল করার জন্য কিছু তরলকে সরিয়ে দেবে বা কিছু তরলকে অপসারণ করবে। বস্তুটার জায়গা ধারণ করার জন্য, মানে জায়গা থাকার জন্য তরলের ভিতরে যতটুকু পানিকে সরাবে বা যতটুকু তরলকে সরাবে, ওই যতটুকু তরলকে সরাইলো ওইটুকু তরলের ওজনের সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমরা এখানে বলতে পারি যে হারানো ওজন, আমরা আবার এখানে বলতে পারি হারানো ওজন, তার মানে কোনো বস্তুকে যখন তরল পদার্থে ডুবাবো তখন বস্তুটি ওজন হারাবে। এই হারানো ওজন এটা কি হবে? অপসারিত তরলের ওজনের সমান হবে। ঠিক আছে, অপসারিত তরলের ওজনের সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন। এখন কোশ্চেন হচ্ছে বস্তুটাকে যখন আমি তরলের মধ্যে ডুবাবো তখন বস্তুটা জায়গা দখল করার জন্য তরলকে সরিয়ে সে জায়গা দখল করবে। তাই যতটুকু তরলকে সরাবে সেটাকে আমরা বলতেছি অপসারিত তরল। ওইটুকুর ওজন আর বস্তুটির হারানো ওজন সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর্কিমিডিসের নীতিটা আমরা আরেকবার একটু রিপিট করি। কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বা ডোবানো হলে বস্তুটি কিছুটা ওজন হারিয়েছে বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হবে। বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে কোনো একটা বস্তুর তার আয়তন থাকবে, আর আমরা এটা জানি কোনো একটা বস্তু যতটুকু জায়গা দখল করে তার চারপাশের অঞ্চল জুড়ে সেটাই ওই বস্তুটার আয়তন। তাহলে যখন কোনো একটা বস্তুকে আমি তরলে ডুবাবো তখন আসলে ওই বস্তুটা তার নিজের আয়তনের সমপরিমাণ তরলকে অপসারণ করে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট লাইন এখানে একটু লিখে রাখবো। লাইনটি হচ্ছে যে কোন একটা বস্তুর আয়তন আর ওই বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন সমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বলতে পারি বস্তুটির আয়তন এবং অপসারিত তরলের আয়তন সমান। তার মানে আমরা এখানে তিনটা পয়েন্ট পাইলাম প্রিয় শিক্ষার্থীরা প্লবতা এবং আর্কিমিডিসের নীতির থেকে। সেটা একটা হইল যে লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা, এইটা মানেই আসলে হারানো ওজন, একই শব্দ। আবার আমরা বলতেছি হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন। ঠিক আছে, এটা আর্কিমিডিস সাহেব বলছেন। এরপরে আমরা বলতেছি যে আমরা জানি, এটা সবাই এটা জানে, কোনো একটা বস্তু তার চারপাশের যতটুকু অঞ্চল জুড়ে সে থাকে বা অবস্থান করে সেটাই ওই বস্তুটার আয়তন। তাহলে যখন ও তরলের মধ্যে জায়গা দখল করবে তখন ওর আয়তনের সমান, মানে ওর যতটুকু থাকার জন্য প্রয়োজন হবে ও ততটুকু তরলকে সরিয়ে নিজে জায়গা দখল করবে। তার মানে যতটুকু তরল সরে যাবে ওইটুকু তরলই হচ্ছে অপসারিত তরল। আর ওই অপসারিত তরলটার যদি আমরা ওজন নেই তাহলে আমরা ওই বস্তুটি তরলে ডুবালে যতটুকু ওজন হারাবে তার মানটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আর্কিমিডিসের এই নীতিটা এখন আমরা একটি
চমৎকার এক্সপেরিমেন্টের মাধ্যমে গাণিতিকভাবে আপনাদেরকে বোঝানোর এবং দেখানোর চেষ্টা করব। তাহলে আসুন আমরা প্র্যাকটিক্যালটা দেখি, তারপর আমরা আবার এই যে কতটুকু ওজন হারায় এই হারানো ওজনের গাণিতিক সমীকরণ বা ইকুয়েশন আমরা বের করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন প্র্যাকটিক্যাল টাইম, ফান টাইম, ওকে? তাহলে আসুন আমরা প্র্যাকটিক্যালটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর্কিমিডিসের যে নীতির প্র্যাকটিক্যালটা এটা দেখানোর জন্য আপনাদের সামনে একটি সেটআপ রেডি করেছি। আমরা টেবিলের উপরে যে সেটআপটি রেখেছি সেটি আসলে আপনাদের ডিসপ্লের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে। ওকে, আমরা স্ক্রিনে একটু মনোযোগ দেই। আমরা এখানে একটি বস্তু নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, যে বস্তুটিকে আমরা তরলের মধ্যে ডুবাবো। ওকে, আমরা একটি প্লাস্টিকের বিকারে পানি সহ একটি বিকার চিন্তা করছি এখানে। আর এই বিকারটির স্পেশালিটি হলো যে যখন আমি এই বস্তুটাকে তরল পদার্থের মধ্যে ডুবাবো তখন এই বস্তুটা যতটুকু তরলকে অপসারণ করবে সেটি এই পাত্রের বাইরে নির্গত হওয়ার জন্য আমরা এখানে একটি পাইপ সেট করেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে আরেকটি কিউট কাচের বিকার রয়েছে যেটি একদম খালি। ওকে, এটা আমরা জার হিসাবে ইউজ করব। তার মানে ওই অপসারিত তরলকে আমরা এই কাচের বিকারে রিসিভ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা যে উপাদানগুলো বা যে উপকরণগুলো আমরা এক্সপেরিমেন্টটা সফল করার জন্য বিবেচনা করেছি তার বিভিন্ন ওয়েট আমরা নেওয়ার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে যে বস্তুটি আমরা এখানে নিয়েছি এই বস্তুটির আমরা ওয়েট মাপবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে এখানে ওজন বলতেছি কিন্তু আসলে এটা হবে হচ্ছে ভর। ঠিক আছে, আমরা এখানে আসলে ভরই পরিমাপ করব। তো যেহেতু আমরা এখানে যতগুলো পার্ট নিব সবগুলাই আসলে ওজনই হবে, তার মানে সবগুলো ভর নির্ণয় করব, তার সাথে 9.8 গুণ করব। তো 9.8 গুণ না করে আসলে আমরা ভরটাকেই এখানে ওজন হিসাবে বলতেছি। কেমন? তাহলে আমরা প্রথমে বস্তুটির ভর নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন বস্তুটির ভর পরিমাপ করতেছি, এখানে আমরা মেশিনটি অন করে রাখি, আমরা যখন বস্তুটির ভর এখানে পরিমাপ করতেছি আমরা বস্তুটির ভর কিন্তু বাতাসে মাপতেছি। কেমন? আমরা বস্তুটার ভর পরিমাপ করলাম কোথায়? বাতাসে। তাহলে আমরা এখানে লিখব বাতাসে বস্তুর ওজন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভরের সাথে 9.8 গুণ না করেই ওই ভরটাকেই কিন্তু আমরা বলতেছি তার ওজন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে এই যে বস্তুটা আমাদের বিবেচনাধীন বস্তু তার ভর হচ্ছে 498 গ্রাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আমাদের কাছে যে বিকারটি রয়েছে এই বিকারটির ভর পরিমাপ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ডিসপ্লেতে বিকারটির ভর দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখব বিকারের ওজন। এটা হচ্ছে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি 167 গ্রাম। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ওজন বলতে ভরের সাথে 9.8 গুণ করাকে বুঝি, কিন্তু আসলে আমরা এখানে সবার সাথে 9.8 গুণ হবে, কিন্তু আমরা গুণ না করেই ভরটাকেই আসলে এখানে ওজন বলতেছি। এখন আমরা যদি এই পাত্র অর্থাৎ তরল সহ যে পাত্রটি আমাদের কাছে রয়েছে এটার যদি আমরা ভর মাপি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পাত্র সহ প্লাস্টিকের যে বিকার সেটি সহ তরল সহ আমরা পরিমাপ করার চেষ্টা করতেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লেতে এটির ভর দেখাচ্ছে কত। আমরা এটা ভর দেখাচ্ছে 1111 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা ভরটি দেখতে পাচ্ছি 1111 গ্রাম। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন 1111 গ্রাম। কেমন? তাহলে আমরা এখন এটা লিখব হচ্ছে পাত্র প্লাস পানি। পাত্র প্লাস পানির ওজন একসাথে যদি এটা আমরা চিন্তা করি তাহলে আমরা এটা পাচ্ছি 111 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি টোটাল করি, টোটাল মানে হচ্ছে এই বস্তুটা, যে বস্তুটা আমরা এখানে আর্কিমিডিসের সূত্রটা প্রমাণ করার জন্য যে বস্তুটা আমরা ব্যবহার করছি সেই বস্তুটার ভর প্লাস এই যে আমাদের কাছে পাত্র রয়েছে, আমাদের কাছে পাত্র ভন্দে পানি, এই পাত্র আর পানি প্লাস বাতাসে যে বস্তুটার ভর আমরা নিয়েছিলাম
এই তিনটা আমরা আসলে একসাথে এখানে যোগ করতে চাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা যোগ করলে আমরা যে তথ্য পাবো সেটি হচ্ছে 9016। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে মান পাচ্ছি 16,609, তার মানে 1609 গ্রাম। এটি হচ্ছে তিনটা জিনিসের ভর বা আমরা এখানে ওজন বলতেছি, পাত্র, তরল এবং ওই বস্তুটা, যে বস্তুটার সাহায্যে আমরা আর্কিমিডিসের নীতিটি প্রমাণ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যে কাজটি করব, বস্তুটিকে আমরা ওই তরলের মধ্যে, অর্থাৎ পাত্রের যে তরল রয়েছে এই বস্তুটিকে আমরা এখন পাত্রের তরলের মধ্যে ডুবাবো। প্রিয় শিক্ষার্থীরা, যখনই আমি পাত্রের তরলের মধ্যে এই বস্তুটিকে ডুবাবো তখন এই বস্তুটি তার আয়তনের সমপরিমাণ তরলকে অপসারণ করবে। ওকে, এই পাইপ দিয়ে সেই অপসারিত তরলটি নির্গত হবে এবং আমরা এখানে একটি জার ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই কাচের যে বিকারটি আমরা নিয়েছিলাম, এই বিকারটি নেওয়ার কারণই হচ্ছে এটাকে আমরা একটা ওই অপসারিত তরল ধরার জন্য পাত্র বা ভাঁড় হিসাবে ইউজ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে আসলে পাত্রটি রেখেছি। এবার আমি এই বস্তুটিকে এই পাত্রের মধ্যে ডুবাবো। আপনারা পর্যবেক্ষণ করবেন, আপনারা খেয়াল রাখবেন এই পাইপটার দিকে, যে যত এই বস্তুটা পাত্রের মধ্যে রাখার কারণে ওই বস্তুটা তার সম আয়তনের তরলকে অপসারণ করবে এবং এই অপসারিত তরল পাইপের ভেতর দিয়ে গিয়ে এই পাত্রে গিয়ে জমা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি আপনারা সবাই পর্যবেক্ষণ করবেন এবং আপনারা গভীর মনোযোগের সাথে বিষয়টি খেয়াল করবেন। আমরা তাহলে বস্তুটিকে কি করছি, আমরা বস্তুটিকে চেষ্টা করছি এই তরল পদার্থের মধ্যে ডোবানোর। তরল পদার্থের মধ্যে ডোবালে বস্তুটিটা সম আয়তনের তরলকে অপসারণ করবে, যেটি এই পাইপ দিয়ে নির্গত হবে আর এই পাত্রে গিয়ে জমা হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু মনোযোগ রাখার চেষ্টা করব এখানে, কেমন? তো আমরা এই পাত্রটিকে একটু উঁচু করে দিচ্ছি যেন ভালোভাবে ও পানি সংগ্রহ করতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ডিসপ্লেতে মনোযোগ রাখবো। আমরা পাত্রটিতে বস্তুটিকে ডুবাচ্ছি। ওকে, অর্থাৎ আমরা এখন যে কাজটি করব সেটি হলো তরল পদার্থের মধ্যে বস্তুটিকে রেখে আমরা ওয়েট নেওয়ার চেষ্টা করব। তরল পদার্থের মধ্যে বস্তুটিকে রেখে আমরা এখন ওয়েট নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে বা তরল পদার্থের ভিতরে যখন আমরা বস্তুটাকে ডুবালাম, এই বস্তুটি তার আয়তনের সমান তরলকে অপসারণ করলো এবং এই অপসারিত তরল পাইপের ভেতর দিয়ে এসে কিন্তু এই পাত্রে জমা হয়েছে। যদি আমি আপনাদের পাত্রটা এখন এখানে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা সেই অপসারিত তরল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্লাস্টিকের পাত্রটি এখানে নিয়েছিলাম, আমরা এখানে পাত্রটিকে এমনভাবে ডিজাইন করেছি যে এখানে একটা এক্সট্রা পাইপ আমরা অ্যাটাচ করেছিলাম, যে অপসারিত পানি এই পাইপের ভেতর দিয়ে পাত্রে গিয়ে জমা হবে। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে তরলের পৃষ্ঠটানের কারণে ওই পাইপের ভেতরে কিছু তরল আটকা ছিল, আমরা সেগুলা একটু বের করে দিলাম, এই আর কি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যে কাজটা করব সেটি হচ্ছে ডিসপ্লেতে কতটুকু পার্ট দেখাবে এইটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা কিন্তু ডিসপ্লেতে পার্টটি দেখতে পাবো সবাই, একটু যদি খেয়াল করি তো আমরা একটু মনোযোগ দিই সবাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1559 গ্রাম আমরা এখন তিনটা জিনিসের ভর পরিমাপ করছি। একটা হচ্ছে বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, বস্তু এখন কিন্তু রয়েছে তরলে। আমরা প্রথমবার যখন এই যোগটা করেছিলাম তখন কিন্তু আমরা যোগটা করেছিলাম শুধুমাত্র বস্তুটি ছিল তখন বাতাসে, পাত্র আর পানি, তিনটারই আমরা এখানে ভরটা যোগ করেছি। এখন বস্তু, পাত্র প্লাস পানি, এই তিনটাকে আমরা একসাথে যে ওয়েটটা পাচ্ছি এখানে সেটি হচ্ছে 1559 গ্রাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যে আমরা বস্তুটিকে তরলের মধ্যে রেখে আমরা তার ওজন নিতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তু, পাত্র, পানি। এখন এই বস্তুটি, এই পার্টটা যখন আমরা পেয়েছি তখন বস্তুটি ছিল তরলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বস্তু বাতাসে যখন আমরা ওয়েট নিছি আর কি, বা ভর পরিমাপ করছি, বস্তু, পাত্র, পানি, সেটা পেয়েছিলাম 1609। আর যখন আমরা বস্তুটাকে তরলের মধ্যে ডুবালাম
তরলের মধ্যে ডুবানোর কারণে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পার্টটা দেখাচ্ছে, আমরা যখন তরলের মধ্যে বস্তুটাকে ডুবালাম, অর্থাৎ বস্তু, পাত্র এবং পানি, সেটার আমরা যে ভর সেটা আমরা পেয়েছি এখানে 1559। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি এখন আমরা এটা যোগ করি, 1609 মাইনাস 1559। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যদি এটা বিয়োগ করি, তাহলে এই বিয়োগ ফলটা আমরা পাবো হচ্ছে 50 গ্রাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বলতে পারি যে এই 50 গ্রাম এটি হচ্ছে হারানো ওজন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা হারানো ওজনটা পেয়ে গেছি। আমরা প্রথমে বাতাসে বস্তু, পাত্র, পানির টোটাল ওজন, আর আমরা বস্তুটাকে তরলে ডুবিয়ে বস্তু, পাত্র, পানির ওজন, আমরা এই দুটো বিয়োগ করে আমরা পাইছি হচ্ছে হারানো ওজন। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে হারানো ওজন আমরা পেলাম 50 গ্রাম, আমাদের কাজ হচ্ছে এখন এই যে আমরা অপসারিত যে তরলটা নিয়েছিলাম, প্রিয় শিক্ষার্থীরা, এই অপসারিত তরল যেটা আমরা এখানে সংগ্রহ করেছি, এই অপসারিত তরল সহ আমরা এই বিকারের ভরটা এখন পরিমাপ করব, বা ওজনটা আমরা এখন পরিমাপ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখি যে এখন এই ওয়েটটা আমরা কত পাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এই বিকারটি সহ তরলের ভর পরিমাপ করার চেষ্টা করব। আপনারা একটু খেয়াল করুন, আমরা এখানে পাচ্ছি 215 গ্রাম। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, অপসারিত তরল প্লাস বিকার, অপসারিত তরল প্লাস বিকার ইকুয়াল টু এইটুকুর আমরা ভর পাচ্ছি 215 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে এখানে সবই পরিমাপ করেছি বা নির্ণয় করেছি কিন্তু ভর, ঠিক আছে, কিন্তু আমরা বলতেছি ওজন। সব কয়টার সাথে কিন্তু 9.8 আমাদের গুণ করতে হবে, আমরা কোনোটার সাথে আসলে 9.8 গুণ করি নাই, তো ভর বলে আমরা সেটাকে ওজন হিসাবেই লিখতেছি। তো এখন আমরা এটা যদি বিয়োগ করি, প্রিয় শিক্ষার্থীরা, বিকারের ওজন আর অপসারিত তরল প্লাস বিকার, এটা যদি এখন আমরা বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে অপসারিত তরলের ওজন। কেমন? তাহলে 215, এটা থেকে বিয়োগ করতে হবে 167, 215 বিয়োগ 167। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে 48 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, একটা রিয়েল এক্সপেরিমেন্ট আমরা এখানে করেছি, সেটি হচ্ছে আমরা হারানো ওজন এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট যে হারানো ওজন আমাদের কাছে ছিল 50 গ্রাম, আর আমরা যে অপসারিত তরলটা পেয়েছি এখানে, প্রিয় শিক্ষার্থীরা, এই অপসারিত তরলের ওজন আসছে 48 গ্রাম। তার মানে আমরা একদম পারফেক্টলি এখানে আপনাদের সামনে এটা দেখাতে পারিনি, তবে পরিমাপের ক্ষেত্রে আমাদের কিছু ভুল, আমরা সবাই জানি, এটা প্রথম অধ্যায়ে আমরা পড়েছি, পরিমাপের কিছু ত্রুটি সবসময় হয়, ঠিক আছে। আর আমরা ডিজিটাল স্কেলে যখন পরিমাপ করেছি, হয়তো 2-1 পয়েন্ট এর ব্যবধান তৈরি হয়ে গেছে আসলে পরিমাপ নেওয়ার ক্ষেত্রে। আমরা এখানে দেখতে পাচ্ছি 48 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা এখানে বলতে পারি যে আসলে হারানো ওজন আর অপসারিত তরলের ওজন, হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন সমান। তার মানে আমাদের আর্কিমিডিস উনি বলছিলেন যে যখন আমরা কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডুবাবো, তখন বস্তুটি কিছুটা ওজন হারাবে বলে মনে হয়। যতটুকু সে তরলকে অপসারণ করে, ওই হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা এখানে দেখতে পাচ্ছি হারানো ওজন 50 গ্রাম এবং অপসারিত তরলের ওজন 48 গ্রাম, খুব কাছাকাছি আমরা বলতে পারি এটা সমান। আর কিছু পরিমাপের ত্রুটি যদি আমরা এটা হিসাব করি, তাহলে 98% সঠিক এটা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর্কিমিডিসের সূত্রটি আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আমি আশা করি আপনাদের মধ্যে কিছু ডাউট ক্লিয়ার হয়েছে এখানে। সেটি হচ্ছে অপসারিত তরল মানে কি, কোনো একটা বস্তু আসলে তরলের মধ্যে ডোবালে সে কি কোনো পানিকে সরায়, এসবগুলো কিন্তু আমরা একদম ক্লিয়ার কনসেপ্টের মাধ্যমে
আপনাদের এক্সপেরিমেন্টের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এক্সপেরিমেন্টটি এটাই প্রমাণ করে যে হারানো ওজন আর অপসারিত তরলের ওজন সমান। ওকে, এখন ম্যাথমেটিক্যালি আমরা এই জিনিসটা পড়ার চেষ্টা করব এবং গাণিতিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে এই আর্কিমিডিসের নীতি থেকে আমরা যে লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতাটা পাই সেটি আসলে হারানো ওজনের সমান হয় কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন গাণিতিকভাবে আপনাদের প্রমাণের জন্য চলে যাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা আর্কিমিডিসের সূত্রের গাণিতিক প্রমাণের জন্য একটি চিত্র ডিসপ্লেতে চিন্তা করছি। এরকম যে এই একটা পাত্র, এই পাত্রের অভ্যন্তরে হচ্ছে তরল পদার্থ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তরল পদার্থ হিসাবে এখানে পানি নিয়েছি। তাহলে তরল পদার্থের যে ঘনত্ব সেটি হচ্ছে রো, এবং আমরা পৃথিবীর পৃষ্ঠেই বা আমাদের ক্লাসরুমেই যেহেতু এক্সপেরিমেন্টটা করতেছি, তাই এখানে অভিকর্ষ ত্বরণ কিন্তু 9.8, এটা আমরা ধ্রুবক বিবেচনা করতেছি। কেমন? তাহলে আমরা এখানে রো আর জি এটার প্রবলেমটা মোটামুটি সলভ করে ফেলছি। আর আমরা একটা বস্তু, ঠিক আছে, এই যে এক্স একটা বস্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই এক্স বস্তুটাকে আমরা তরলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আমরা দেখলাম বস্তুটি আপনা আপনি তরলের মধ্যে ডুবে, অর্থাৎ সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ও তরলের মধ্যে এই অবস্থানে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বস্তুটি, আমরা যে বস্তুটি এক্স বিবেচনা করতেছি তার পি কিউ আর এস, এই বস্তুটি যখন তরলের অভ্যন্তরে এই অবস্থানে আপনা আপনি রয়েছে, আমরা এখানে রাখি নাই বা কোনো কিছু না, একটা বস্তুকে আমরা তরলের মধ্যে ছেড়ে দিছি, আমরা চিন্তা করলাম বস্তুটি এরকম অবস্থায় আছে। এখন ঘটনা হচ্ছে তরলের যে পাত্রটা আমরা চিন্তা করছি এটা ডিসপ্লেতে দেখাচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু আসলে তো এটা ত্রিমাত্রিক, তাই না? তো ত্রিমাত্রিক পাত্রের মধ্যে যখন আমরা বস্তুটাকে ডুবালাম তখন ওই বস্তুটার প্রত্যেকটা পৃষ্ঠ, এখানে বস্তুটা আপনারা বুঝতে পারছেন একটি আয়তাকার বস্তু, তার মানে এই বস্তুটা 6টি তল রয়েছে, তার মানে তিনটা বিপরীত পরস্পর, তাই না? তো আমরা যদি ওই বস্তুটাকে ঠিক এরকমটা একটু চিন্তা করি, প্রিয় শিক্ষার্থীরা আপনারা খেয়াল করেন, আমরা এরকম একটা বস্তু যদি চিন্তা করি তাহলে এই তলের যে ক্ষেত্রফল তার বিপরীত তলের ক্ষেত্রফল সেম। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি এই তলের ক্ষেত্রফলের কথা চিন্তা করি তাহলে তার বিপরীত এই তলের ক্ষেত্রফল সেম, আবার অনুরূপভাবে এই তলের ক্ষেত্রফল আর তার বিপরীত তলের ক্ষেত্রফল সেম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো এরকম একটা বস্তুকে আমি তরলের মধ্যে রেখেছিলাম, বস্তুটা তরলের মধ্যে এরকম একটি অবস্থানে রয়েছে এবং এর সব কয়টি তলে, সে এই তলে এবং তার বিপরীত তলে, উপরের তলে, তার নিচের তলে এবং এই পাশের যে তল তার বিপরীত পাশের তল, সব তলের উপরেই পানি আসলে তার চাপ প্রয়োগ করছে, তরল পদার্থের চাপ কাজ করছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন ঘটনা হচ্ছে যে আমরা জানি আসলে যে কোনো একটা বস্তু কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে যখন লম্বভাবে বল প্রযুক্ত হয় তখন সেখানে চাপের সূত্র হচ্ছে P = F/A। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটাকে একটু গুণ আকারে লিখি তাহলে আমরা দেখতে পাই F এখানে লেখা যায় P × A। আমরা একটু মনোযোগের সাথে যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে P মানে কিন্তু H/ρg, আমরা কিন্তু এরকম একটা সূত্র জানি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে বস্তুটি নিয়েছি এই বস্তুটি যখন আমরা এরকমভাবে রাখছি পাত্রের মধ্যে ত্রিমাত্রিকভাবে, তাহলে পাত্রের এই পাশের তরল তাকে এই দিকে চাপ দিচ্ছে, এই পাশের তরল এই দিকে, এই চাপ সমান এবং বিপরীত। তার কারণ হচ্ছে আমরা খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, এই পাশের জন্য যে তরল, হ্যাঁ, আর এই পাশের জন্য যে তরল, সেই তরলের উচ্চতার কিন্তু কোনো কি নাই, কোনো পার্থক্য নাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর আমরা এইখানে উচ্চতার পার্থক্য না থাকার কারণে আমাদের এখানে এই পাশের চাপ বা এই পাশের চাপ বা আমরা যে আরো যে দুটি তল, মানে এই পাশের বস্তুটার আসলে তো এখানে ওইভাবে দেখানো যাচ্ছে না, তো এই পাশের তলের যে চাপ আর এই পাশের তলের চাপ এগুলো আসলে কাজ করবে না। তার মানে আমরা এখানে বলতে পারি যে পার্শ্বচাপ আমরা বিবেচনা না নিয়ে, তার মানে আমরা পার্শ্বচাপ বিবেচনায় নিব না। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র যে চাপটা কাজ করবে তরল পদার্থের এই PQR অর্থাৎ এক্স বস্তুর উপর, সেটি হচ্ছে H1 উচ্চতার জন্য একটা চাপ কাজ করবে আর H2 উচ্চতার জন্য একটি চাপ কাজ করবে।
এছাড়া বাকি সব তলের উপর যে তরল পদার্থের চাপ সেটি আসলে সমান বিপরীতমুখী, এসব কারণে ওই পার্শ্বচাপ বস্তু অনুভব করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সবাই জানি এই যে উচ্চতা, এই উচ্চতা কিন্তু গভীরতা। আমরা সবাই জানি এই উচ্চতা কিন্তু গভীরতা, কেমন? আর এই গভীরতা হিসাব করতে হয় তরল পদার্থের মুক্ত পৃষ্ঠ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে আমরা যে এক্স বস্তুটার পি কিউ তল, এই পি কিউ তলের যে ক্ষেত্রফলটা, প্রিয় শিক্ষার্থীরা যদি এরকম আমরা চিন্তা করি, তাহলে এর উপরের এই ক্ষেত্রফল আর এই নিচের ক্ষেত্রফল কিন্তু সমান। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফল যদি নির্দিষ্ট থাকে তাহলে কোনো একটা তলের উপর বল সেটা নির্ভর করবে চাপের উপর। চাপ যত বেশি হবে বলও কিন্তু তত বেশি হবে, কেমন? তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা সিম্পলি এটা একটু হিসাব করি যে পি কিউ তলে অনুভূত বল, পি কিউ তলে অনুভূত বল যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এখানে বলতে পারি F1 ইকুয়াল টু P1 ইন্টু A। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা এই সেম বস্তুটার দুটি বিপরীত তলে চাপের কথা চিন্তা করতেছি, পার্শ্বচাপগুলো তো সব কাটাকাটি, পার্শ্বচাপগুলো তো এখানে কাজ করছে না, কাজ করছে শুধু এই উপরের তল আর এই নিচের তলের চাপ। এদের মধ্যে হাইট, বস্তুটার কিন্তু একটা উচ্চতা রয়েছে, ঠিক আছে? তো আমরা এইটা উচ্চতার পার্থক্যের কারণে আসলে দুটি তলে চাপটা অনুভূত হচ্ছে, ঠিক আছে, আলাদা আলাদা। ওকে, আর বাকিগুলার সবই উচ্চতা এপাশে 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 সমান, কারণ আমরা এই উচ্চতার ক্ষেত্রে তরলের উপরিতল থেকে চাপটা আসলে হিসাব করতে পারতেছি না, কারণ এই ক্ষেত্রফলের উপর আপনি এমন নর্মালি চিন্তা করেন প্রিয় শিক্ষার্থীরা সবাই, আমরা যদি এই একদম কর্নার থেকে যদি পানির উপরিতল থেকে লম্ব টানি আর কিউ কর্নার থেকে যদি আমরা উপরিতল থেকে লম্ব টানি, সবাই একটু খেয়াল করি সবাই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে যে এরিয়াটা হয়, এই এরিয়ার উপরে যে পানির কণাগুলো থাকে, সেই পানির কণাগুলোর যে ওজনজনিত বল সেটাই কিন্তু এই পি কিউ তলে চাপ প্রয়োগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক অনুরূপভাবে এই H2 উচ্চতার এই যে ক্ষেত্রফল, আমরা এই ক্ষেত্রফলকে বলতেছি এ, তার মানে এখানের ক্ষেত্রফলও এ আর এই পি কিউ তলের ক্ষেত্রফলও এ। তাহলে এ ক্ষেত্রফল এবং H1 এবং H2 উচ্চতার যে তরল, শুধু ক্ষেত্রফল বরাবর H1 এবং H2 উচ্চতার যে তরল, সেই তরলই শুধু আসলে ওখানে তার ওজনজনিত বল প্রয়োগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আর এই পাশাপাশি মনে করেন এখানকার কণা যদি আমরা হিসাব করি, তাহলে এই কণার ওজন তো আর এই ক্ষেত্রফলের উপর পড়বে না, তাহলে এখানে যে পার্শ্বচাপগুলো কাজ করবে, সেই পার্শ্বচাপের জন্য উচ্চতা কিন্তু কোনো ফ্যাক্ট না, কিন্তু এখানে আমরা বলতে পারি H2 অবশ্যই H1 এর থেকে বেশি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি কোনো একটা পানির কণা থাকে, তাহলে এই পানির কণা এই দিকে চাপ প্রয়োগ করবে, ওকে ফাইন, তাহলে এখানকার পানির কণাও এই দিকে চাপ প্রয়োগ করবে। তার মানে এই পার্শ্বচাপগুলো আসলে আমরা বিবেচনায় নেওয়ার প্রয়োজন নাই, আমাদের বিবেচনায় নিতে হবে H1 উচ্চতার জন্য এ ক্ষেত্রফলে যত পানির কণা আছে তাদের ওজনজনিত বল, আর H2 উচ্চতার জন্য যত পানির কণা আছে তাদের ওজনের জন্য এ ক্ষেত্রফলের উপর, জাস্ট এ ক্ষেত্রফলের উপর তাদের ওজনজনিত বল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বলতে পারি P1 মানে হচ্ছে H1 রো জি এ। প্রিয় শিক্ষার্থীরা, আপনাকে এটা বুঝতে হবে, সেটি হচ্ছে আমরা যে ঘনত্ব নিছিলাম সেটা কনস্ট্যান্ট, অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতেছি আমরা যে ক্ষেত্রফলটা চিন্তা করতেছি ওই ক্ষেত্রফলও কিন্তু আসলে এখানে ধ্রুবক। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ওই বস্তুটা তরলের জন্য যে বল অনুভব করবে পি কিউ তলে এই যে বলটা অনুভব করবে, সেটি কিন্তু সে উপর থেকে নিচের দিকে বলটা অনুভব করবে। তার মানে আমরা এখানে বলতে পারি এটি হলো নিম্নমুখী বল। ওকে, তার মানে উপর থেকে নিচের দিকে এই বলটা কাজ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই নিম্নমুখী বলের পরিমাণ হচ্ছে H1 রো জি এ, যেখানে এই এফ এর মান মূলত নির্ভর করে H1 এর উপর। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে যদি আমরা বলি এখন যে আর এস তলে অনুভূত বল F2, এইটা হবে আসলে P2 ইন্টু এ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও আপনাদেরকে বলতেছি, যেরকম বস্তুটা আমরা বিবেচনা করেছিলাম এই বস্তুটার
এই উপরিতলের যে ক্ষেত্রফল আর তার বিপরীত পাশের ক্ষেত্রফল কিন্তু সেম। তাহলে এখানে ক্ষেত্রফল আসলে আলাদা হচ্ছে না, আর ক্ষেত্রফলের জন্য এখানে বলের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে বলটা ডিপেন্ড করতেছে আসলে উচ্চতা, চাপের উপর, আর চাপটা আসলে ডিপেন্ড করে উচ্চতার উপর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে চাপটা আসলে নির্ভর করতেছে H2 রো জি এটার উপর। তো রো এটা তো তরল, তো আমরা চেঞ্জ করি নাই, G9.8 এ একই। তাহলে এখানে এই F2 এর পরিমাণ ডিপেন্ড করবে কার উপরে? F2 এর পরিমাণ ডিপেন্ড করবে অবশ্যই কিন্তু H এর উপরে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমরা এখন বলতে পারি এই যে F2 বলটা অনুভূত হচ্ছে RS তলে, এই বলটা কিন্তু RS তলকে নিচের দিকে না উপরের দিকে, অর্থাৎ এই বলটা কিন্তু আসলে ঊর্ধ্বমুখী। তাহলে একটা ঊর্ধ্বমুখী বল কিন্তু কাজ করবে RS তলে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার, তাহলে যে উচ্চতাটা আপনি বিবেচনা করেছেন সেই উচ্চতাটা তো আসলে হবে হচ্ছে এই নিস্তল থেকে এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি তরল পদার্থের চাপ নির্ণয়ের ক্ষেত্রে যে গভীরতা আমরা হিসাব করি সেটা তরলের মুক্ত পৃষ্ঠ থেকে হিসাব করতে হয়। এর কারণ কি আসলে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সাধারণ স্কেল আমরা ইউজ করি, সেই সাধারণ স্কেল দিয়ে যখন আমরা পরিমাপ করি দেখবেন আমরা জিরোতে কোনো কিছু বসিয়ে আমরা পার্টগুলো নেওয়ার চেষ্টা করি। তাহলে জিরো থেকে আমরা পরবর্তী পার্টগুলো নেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে যদি আমরা চাপের স্কেলটা ব্যবহার করি তাহলে তরলের মুক্ত পৃষ্ঠে আসলে চাপটা জিরো হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, একদম পাত্রের তলদেশে গভীরে কোনো বিন্দুতে যদি আমরা চাপ, তাহলে তো এখানে পিটা জিরো হবে না, এখানে পিটা তো ম্যাক্সিমাম হবে। তাহলে তো আমরা কোনো কিছু পরিমাপ করার সময় আসলে তো সর্বোচ্চ থেকে পরিমাপ করি না, জিরো থেকে আমরা আস্তে আস্তে বেশির দিকে পরিমাপ করে থাকি। এইটা একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে বস্তুটা, এই এক্স বস্তুটা এই যে তরলের অভ্যন্তরে যে অবস্থানে আমরা চিত্রটা চিন্তা করতেছি, বস্তুটা এই অবস্থানে থাকে বা আছে, এটার কারণ হচ্ছে এইটুক উচ্চতার জন্য তরলকে ঊর্ধ্বমুখী যে বল দেবে, এই H2 উচ্চতার জন্য যে তরল আমরা পাবো সেও ওই বস্তুটাকে আসলে ঊর্ধ্বমুখী বল দেবে। H2 এর জন্য ঊর্ধ্বমুখী বল, আর এই যে পানির পাত্রের তলদেশ থেকে বস্তুর যে RS তল এই পর্যন্ত উচ্চতার যত তরল এই ক্ষেত্রফলের উপর ওকে উপরের দিকে বল দিচ্ছে, সেই বল আর H2 উচ্চতার জন্য বল আসলে সেম। তা যদি না হতো তাহলে ওই বস্তুটা কিন্তু তরলের অভ্যন্তরে এই অবস্থানে থাকতে পারতো না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মনে রাখবো আসলে আমরা জিরো চাপ থেকে আসলে ওই উচ্চতাটা বা গভীরতাটা তলদেশে হিসাব করি, আর সেই গভীরতা এখানে H2 যেটি মুক্ত তল থেকে বস্তুর RS নিস্তল পর্যন্ত, আর এই উচ্চতার জন্য এই বস্তুটি যে বলটা অনুভব করতেছে সেটা আসলে উপরের দিকে অনুভব করতেছে। এই উপরের দিকে উপরের দিকে অনুভূত বল আসলে নিচ থেকে এই উচ্চতারই সমান। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপর থেকেই আসলে গভীরতাটা হিসাব করব। তাহলে এখন আমরা বলতে পারি এই যে এক্স বস্তুটি অর্থাৎ PQRS ক্ষেত্রফলের বা এই যে বস্তুটি, এই বস্তুটি মোট তাহলে কত বল অনুভব করবে? আমরা আলাদা আলাদাভাবে যদি বলি তাহলে বলতে পারি এই তরলের অভ্যন্তরে PQRS এই বস্তুটা যে বলটা অনুভব করতেছে সেটির একটা হলো F1, সেটা PQ তলে নিচের দিকে, আর একটা হচ্ছে F2, সেটা RS তলে উপরের দিকে। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটো বল মিলে যে মোট বা লব্ধি বলটা পাওয়া যাবে সেটি আসলে অনুভব করবে ওই এক্স বস্তুটি, ওকে, বা PQRS বস্তুটি। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে PQRS বা এক্স বস্তুটির অনুভূত লব্ধি বা মোট বল এটা নির্ণয় করা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লব্ধি বা অনুভূত মোট বলের পরিমাণ কত এটা আমরা এখন বের করতে চাই। তাহলে এটার মান পাবো আমরা হচ্ছে F, এটাকে বলে আমরা নিট, ঠিক আছে? তার মানে F নেট ফোর্স ইকুয়াল টু F2 প্লাস F1। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমাকে বলতে পারেন যে আমি F1 প্লাস F2 কেন লিখলাম না? প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছিলাম যে এই বলটা আসলে ডিপেন্ড করবে H এর উপর। তাহলে H গভীরতা যত বেশি চাপ বলও কিন্তু তত বেশি। তার মানে আমরা বলতে পারি H1 এইটা লেস দ্যান H2। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, F2 বড় অবশ্যই F1 এর থেকে, কারণ Fটা ডিপেন্ড করে হচ্ছে H এর উপর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, F2 এর কথা যদি আমি এখন বলি
তাহলে আমাদের মান আমরা যেটা বসাবো সেটি হচ্ছে H2 রো জি এ, ওকে, মাইনাস H1 রো জি এ। আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন এখন, স্যার এখানে আপনি ঋণাত্মক চিহ্নটা কোথা থেকে পেলেন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বল হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশির দিক থাকবে। আমরা এখানে যে F1 আর F2 নির্ণয় করেছি, আপনারা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন যে অবশ্যই এদের দিক কিন্তু বিপরীত। তার মানে F2টা RS তলে উপরের দিকে বল অনুভব করছে এবং F1 এটি হচ্ছে PQ তলে নিচের দিকে বল অনুভব করছে। তাহলে এই দুটি বলের লব্ধি আমরা সেটাকে F নিট বল হিসাবে লিখেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি H2 মাইনাস H1, ওকে, আমরা এখানে রো জি এ এটা কমন নিয়েছি, আমরা এখানে রো জি এ এটা কমন নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করব সবাই, H2 থেকে যদি H1 বিয়োগ করি তাহলে আমরা এখন পাবো হচ্ছে H রো জি এ। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করি সবাই, সে এখানে একটা বস্তু রয়েছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট উচ্চতা, এই নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুর এই উপরিতলের গভীরতা বা উচ্চতা আমরা বলতেছি মনে করেন 15 মিটার, ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর বস্তুটা নিস্তলের উচ্চতা ওই একই জায়গা থেকে এটা আমরা বলতেছি হচ্ছে 25 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে উচ্চতাটা বা এখান থেকে এই পর্যন্ত এই যে উচ্চতা, এই উচ্চতার পরিমাণ আসলে 25 মাইনাস 15, এইটা ইকুয়াল টু আসলে 10 মিটার। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই উপরিতল থেকে নিস্তল পর্যন্ত উচ্চতা থেকে এই উপরিতল থেকে বস্তুর উপরিতলের উচ্চতা বিয়োগ করি তাহলে আসলে আমি যেটা পাই সেটা হচ্ছে ওই বস্তুটার হাইট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে লিখতে পারি এই H হচ্ছে বস্তুর, এই রো হচ্ছে তরলের, ঠিক আছে, আমরা মনে রাখবো এখানে রোটা কিন্তু তরলের ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এটা কার পাচ্ছি? প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা পাচ্ছি হচ্ছে বস্তুর, অবশ্যই, তাই না? তাহলে আমরা এখন একটু খেয়াল করব যে এই H আর A এইটা কিন্তু বস্তুরই বৈশিষ্ট্য, Hটাও বস্তুর বৈশিষ্ট্য, উচ্চতাটা বস্তুর, ক্ষেত্রফলটাও কিন্তু বস্তুর। প্রিয় শিক্ষার্থীরা, এই পুরো পাত্রের সাইজের তো আমি বস্তুটা নেইনি, আমি বস্তুটা নিয়েছি তো এইটুক, ঠিক আছে। তাহলে বস্তুর ক্ষেত্রফলের বরাবর যে পরিমাণ তরল থাকবে তাদের ওজনজনিত বলই শুধুমাত্র কি করবে? এই ক্ষেত্রফলের উপর কাজ করবে, এই ক্ষেত্রফলের উপর কাজ করবে, ঠিক আছে। তাই আমরা এখানে ক্ষেত্রফলটা বিবেচনা করেছি এ, ওকে, এবং এই ক্ষেত্রফলটা আসলে কিন্তু পাত্রের না, এই ক্ষেত্রফলটা আসলে আমরা বলটা যতটুকু জায়গা জুড়ে পরিমাপ করার চেষ্টা করব সেই এ। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা বলতে পারি এখানে H মানে উচ্চতা, এ মানে এরিয়া বা ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে আমরা এখানে পেয়ে যাব কিন্তু আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ভি রো জি, তাহলে ভি রো জি এটা হচ্ছে আমাদের সমীকরণ, মূল সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভি এটা হচ্ছে বস্তুর, আয়তনটা বস্তুর, এখানে ঘনত্ব যেটা সেটা হচ্ছে তরলের, আর জি হচ্ছে 9.8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এখন একদম ফাইনাল টাচের উপর দিয়ে আমাদের ক্লাসটা শেষ হবে, ঠিক আছে। আমরা একদম শেষ পর্যায়ে ক্লাসের আমরা এখানে দেখতে পাচ্ছি এফ নেট যে ফোর্স, তার মানে এইটা আসলে লব্ধি, ঠিক আছে। আমরা যখন সংজ্ঞাটি পড়েছিলাম এর আগের পেজে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলছিলাম ঊর্ধ্বমুখী যে লব্ধি বল, প্রিয় শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম ঊর্ধ্বমুখী যে লব্ধি বল, আর আমরা পড়ছিলাম এই লব্ধি ঊর্ধ্বমুখী বলকে বলে প্লবতা, আর তাকেই বলে আসলে হারানো ওজন। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে লব্ধি যে বলটা, এই লব্ধি বলটাকে আমরা লব্ধি, এটাকে আমরা প্লবতা, এটাকে আমরা হারানো ওজন, এই তিনটা নামে ডাকতে পারি, ঠিক আছে, হারানো ওজন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লিখলাম ভি রো জি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সবাই এইটা বুঝতেছি যে ভি টাকার বস্তুর, ওকে, রো টাকার তরলের, আর জি এর মান 9.8। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, প্রশ্নটা হচ্ছে এই ঊর্ধ্বমুখী কেন বলেন তো? প্লবতাটা ঊর্ধ্বমুখী হইল কেমনে? প্রিয় শিক্ষার্থীরা, একদম সিম্পল ব্যাপার, সেটি হচ্ছে
এই যে আমরা বিয়োগটা করেছি, আপনারা এখানে একটু খেয়াল করবেন, আমরা এখানে যে বিয়োগটা করেছি, আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করেছি, আমরা বড় থেকে ছোটটার মান বিয়োগ করেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে H2 রো GA এইটা ছিল কিন্তু উপরের দিকে, আর আমরা এখানে যে F1 ইকুয়াল টু H1 রো G এটা ছিল কিন্তু নিচের দিকে। তাহলে যখন এটা মোট বের হলো, যখন এটা আমরা রেজাল্ট্যান্ট বা লব্ধি বের করলাম বা মোট যোগ করলাম, তখন আসলে প্রভাবটা বেশি থাকবে কার? নিচের দিকে যে বলটা কাজ করছে না উপরের দিকে যে বলটা কাজ করছে? প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই এটা উপরের দিকে, মানে উপরের দিকে, অর্থাৎ উপরের দিকের বল থেকেই কিন্তু নিচের দিকের বলটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি এটা একটু চিত্রের সাহায্যে বোঝাতাম, তার মানে ব্যাপারটা এরকম যে এই বস্তুটাকে কেউ এই দিকে টানতেছে 20 নিউটন বলে, আর এই দিকে টানতেছে 10 নিউটন বলে। এখন আপনিই বলেন কোনটা বড়? 20 নিউটন বড়। তাহলে 20 নিউটন বল যেদিকে কাজ করতেছে এই বস্তুটা সেই দিকেই গতিশীল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক তেমনি এখানে F2 বল আর F1 বল, এর মধ্যে F2 বড়, তাই F2 যে দিকে বস্তুটা, তরলটা আসলে সেই দিকেই বস্তুটার উপর বলটা দেবে বা বস্তুটা সেই দিকেই বলটা অনুভব করবে। তাহলে যে F2 বল, এই F2 বল বড় এবং কোন দিকে? উপরের দিকে বা ঊর্ধ্বমুখী। তাহলে যে প্লবতা কাজ করবে সেটাও কোন দিকে হবে? অবশ্যই উপরের দিকে বা ঊর্ধ্বমুখী। কেমন? এই জন্য আমরা সংজ্ঞা দেওয়ার সময় বলি ঊর্ধ্বমুখী লব্ধি বল, কিন্তু এই বস্তুটা কিন্তু নিচের দিকে এবং উপরের দিকে দুই দিকেই বল অনুভব করছিল, কাটাকাটি হয়ে উপরের দিকে বড়, এই জন্য উপরের দিকেটাই আসলে ফাইনালি রেজাল্ট হবে। ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভি এর পরিবর্তে আমরা এখন একটু বাংলায় লিখবো, এটা সেটা হচ্ছে অপসারিত তরলের ওজন, আয়তন, অপসারিত তরলের আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু খেয়াল করব এদিকে। এখানে ভি মানে হচ্ছে অপসারিত তরলের আয়তন। আপনারা এখন বলবেন বিশ্বাস করি না, আপনি নিজেই, আমরা আগেই এটা নিয়ে ডিসিশন ফাইনাল করে রাখছিলাম যে কোনো একটা বস্তুর আয়তন তার মানে ও তার সম আয়তনের তরলকে অপসারণ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর্কিমিডিসের যে এক্সপেরিমেন্ট সেখানেও দেখেছিলাম বস্তুটা তরলে ডুবানোর সাথে সাথে ও যতটুকু জায়গা দখল করেছে ততটুকুই তরলকে আসলে অপসারণ করে। তার মানে কোনো একটা বস্তু তার আয়তনের সমান তরলকে অপসারণ করবে। তার মানে আমাকে যদি আপনারা তরলের মধ্যে ডুবায় দেন, তাহলে আমার আয়তনের সমপরিমাণ তরল কিন্তু আমি অপসারণ করব। ঠিক আছে? এটা বেসিক, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি এই ভি যেরকম বস্তুর আয়তন, তেমনি এই ভিকে আমরা বলতে পারি অপসারিত তরলের আয়তন। তাহলে আমরা এই ভিকে বলতে পারি অপসারিত তরলের আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, যে তরলটা আমরা এখানে নিয়েছি সেই তরলটারই ঘনত্ব এটা, আর এটা হচ্ছে জি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আপনারা আমাকে বলেন অপসারিত তরলের আয়তন যেটা আপনারা এখানে নিয়েছিলেন, আমি এখানে ভি প্রতীকটা একটু লিখে রাখি। তাহলে এই ভিটা আসলে কি? ভিটা আসলে দুটো জিনিস, একটা হচ্ছে বস্তুর আয়তন আর ওই বস্তুর সমপরিমাণ অপসারিত তরলের আয়তন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে এখন বলতে পারি যে ভি আর রো এটা গুণ হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম ইকুয়াল টু রো ইন্টু ভি, এম ইকুয়াল টু রো ইন্টু ভি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই রো ইন্টু ভি এটা থেকে আমরা পাচ্ছি এম, আর এটা হচ্ছে জি। প্রিয় শিক্ষার্থীরা, এখন কোশ্চেন হচ্ছে এম মানে কি? এম মানে হচ্ছে অপসারিত তরলের ভর। প্রিয় শিক্ষার্থীরা, অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে। এটি অনেকে মনে করে পুরো বস্তুর ভর। নো, এটি আসলে পুরো বস্তুর ভর আর অপসারিত তরলের ভর একই না। পুরো বস্তুর আয়তন আর অপসারিত তরলের আয়তন এক। নো, ভর এক, তরল আয়তন এক। তার মানে আপনি কোন একটা বস্তু যতটুকু আয়তন, ওই বস্তুটা যতটুকু তরল অপসারিত করবে আপনি চোখ বুজে তার আয়তন সমান বলে দিতে পারবেন, কিন্তু ভর কিন্তু সমান না। ওকে, এই ভুলটা বোঝা যাবে না। তাহলে এই ভি ইন্টু রো এটা গুণ করে কিন্তু আমি বস্তুর ভর পাবো না, আমি পাবো হচ্ছে যতটুকু তরল অপসারিত করছিল ততটুকু তরলের ভর, মোট তরলের ভর বা বস্তুর ভর না। বস্তুটি যতটুকু তরলকে অপসারিত করেছিল শুধুমাত্র তার ভর। মনে থাকবে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম শেষ লাইনে, তাহলে এই যে পুরো এমজি, এই পুরো এমজিটাকে কি বলে? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মনে রাখতে হবে এই যে পুরো এমজি এটাকে আমরা বলি হচ্ছে
অপসারিত অপসারিত তরলের ওজন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ফাইনালি আমরা কি পাচ্ছি? আমরা ফাইনালি যে একদম শেষ লাইনে, এক লাইনে যদি আমরা আর্কিমিডিসের সূত্রকে বলি, তাহলে আমরা পাচ্ছি লব্ধি ঊর্ধ্বমুখী বল ইকুয়াল টু প্লবতা ইকুয়াল টু হারানো ওজন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ইকুয়াল টু অপসারিত তরলের ওজন। এই চারটি শব্দই কিন্তু সেম প্রিয় শিক্ষার্থীরা। লব্ধি ঊর্ধ্বমুখী বল, প্লবতা, হারানো ওজন, অপসারিত তরলের ওজন, এই চারটা শব্দ আলাদা আলাদা, কিন্তু যেটা মিন করছে, অর্থাৎ তার যেটা মানে অর্থ, সে অর্থ বা তার যে ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, অর্থাৎ আমরা বলতে পারি তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হচ্ছে রো ভি জি, যেখানে রোটা অবশ্যই তরল, এখানে ভিটা বস্তু এবং জি তো সবার, ঠিক আছে। এটা লব্ধি ঊর্ধ্বমুখী বল রো ভিজি, প্লবতা রো ভিজি, হারানো ওজন রো ভিজি, অপসারিত তরলের ওজন রো ভিজি। এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, ঠিক আছে। এটা আমাদের ম্যাথস করার জন্য কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীরা। কিন্তু আমি এই লাইনটা কেন করলাম? আমি বোঝাতে চাইছিলাম আসলে যে রো ভিজি থেকে আমরা ওজনটা বের করতে পারি, আর এই ওজনটা আসলে অপসারিত তরলের ওজন। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আর্কিমিডিসের সূত্রের যে ফাইনাল যেটা ফিনিশিং সূত্রের যে স্টেটমেন্ট, সেটা আমরা যদি এভাবে বলি, কোনো বস্তুকে যখন আমরা তরল বা বায়বীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডুবাবো, তখন বস্তুটা কিছুটা ওজন হারাবে। এই হারানো ওজনের পরিমাণ হবে বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান, যেটা আমরা এক্সপেরিমেন্টালি এবং গাণিতিকভাবে দুইভাবেই আমরা প্রমাণ শিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসে, আমাদের লেকচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলে যেন এটা সবাই যেন দেখতে পারে, সেজন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাদের এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন পাঠাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।